আমাদের জীবনের প্রত্যেকটা স্টেজে আমাদের কিভাবে চলা দরকার সেই সমস্ত শিক্ষা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। আপনি 5 লাখ টাকার গাড়িতে চড়ে ঘুরছেন, আপনার হাতে 20,000 টাকার ফোন, ব্যাংকে হয়তো লাখ লাখ টাকা, কিন্তু মনের মধ্যে শান্তি নেই, আত্মশান্তি নেই, সেলফ স্যাটিসফ্যাকশন নেই। কেন নেই? বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা। তো মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবী তারা সর্বদা হরি সেবা, সাধু সেবার মধ্যে রত থাকতেন। দিগ্বিজয় করিব ইহা বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিলে সেই বিদ্যা সত্য কহে, সেই বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যার চিত্তবৃত্ত রয়। উনি ঠিক সকালে ভোরবেলায় 5:30টার সময় উনি দেহ রেখেছিলেন। ঠিক 5:30টার সময় অলৌকিকভাবে সেই ঘড়িটা বন্ধ হয়। আজও সেই ঘড়ি আছে এবং ঠিক টাইম 5:30। সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা এখন কোথায় আছি। আমরা এখন অ্যাট প্রেজেন্ট আছি গৌড়ীয় মঠ, বাগবাজার। আজকের এই মঠের মধ্যে আমি আপনাদের ঘুরে দেখাবো গৌড়ীয় মঠের যে মন্দির এবং এর সঙ্গে আছে একটা মিউজিয়াম। এই দুটোই কিন্তু এই ভিডিওতে থাকবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার এই গৌড়ীয় মঠে কি করে আসবেন সেই পথ নির্দেশটা আমি আপনাদের বলে দিচ্ছি। শ্যামবাজার পাঁচমাতার মোড়ে পৌঁছে ডানলপের দিকে যে রাস্তাটি চলে গেছে সেই দিকে কিছুক্ষণ হাঁটার পরেই চোখে পড়বে বাগবাজার বাটার দোকান। বাগবাজার বাটার দোকানের সামনে থেকে অটো ধরে গিরিশ মঞ্চের সামনে নেমে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই গৌড়ীয় মঠে। এছাড়াও আপনারা চক্কর রেলেও এখানে পৌঁছাতে পারেন। আর আপনারা যদি চক্কর রেলে আসেন, চক্কর রেলে এই বাগবাজার স্টেশনে নেমে এই বাঁদিকের রাস্তাটা দিয়ে একটুখানি জাস্ট মিনিট 2 হেঁটে গেলেই কিন্তু মঠের এন্ট্রি গেট আপনারা পেয়ে যাবেন। নামতে হবে আপনাদের বাগবাজার স্টেশনে। এই হচ্ছে বাগবাজার চক্কর রেলের স্টেশন। 19 শতকের শেষ ভাগে ব্রিটিশ শাসিত ভারতে হিন্দু ধর্মের পুনরুজ্জীবনের এক নবজাগরণ দেখা যায়। সেই প্রেক্ষাপটেই বাগবাজারের গৌড়ীয় মঠের জন্ম হয়। শ্রীলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মায়াপুরে শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠাতা করার পর তিনি কলকাতায় 1 নম্বর উল্টোদিঘি জংশন রোডে অবস্থিত এক ভাড়া বাড়িতে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠাতা করেন। 1920 সালের 5ই সেপ্টেম্বর থেকে সেখানে গৌর রাধা জিউয়ের পুজো শুরু হয়। এর কিছু বছর পরে বরিশাল নিবাসী এক ধনী ব্যবসায়ী শ্রী জগবন্ধু দত্ত প্রভুপাদের আধ্যাত্মিক ব্যক্তিধারায় প্রভাবিত হয়ে কিছু জমি দান করলেন এবং সেখানেই বর্তমান বাগবাজারের এই মন্দিরটি তৈরি হয়। 1930 সালের 5ই সেপ্টেম্বর শ্রীলা প্রভুপদ সমস্ত ভক্তদের নিয়ে সেখানে দেবতাদের স্থাপন করেন এবং নতুন মন্দিরের উদ্বোধন করেন। পুরীধামে যাত্রাকালে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তার সহযোগীদের সাথে এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নেন। মন্দির খোলার সময় ও আরতির সময় এখন আপনাদের স্ক্রিনে। তবে প্রত্যেক সোমবার মিউজিয়ামটি কিন্তু বন্ধ থাকে। ঢুকেই প্রথমে আপনাকে এখানে শু স্ট্যান্ড আছে। এই শু স্ট্যান্ডে কিন্তু আপনাকে জুতো খুলতে হবে। জুতো খুলে এখানে শু স্ট্যান্ডে রাখতে হবে। প্রভুপদের যে 150তম বর্ষ উপলক্ষে যে আপনাদের অনুষ্ঠান হতে চলছে সেটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। হরে কৃষ্ণ। আমার নাম সুরবন্ধু দাস ব্রহ্মচারী। আজকে আপনারা উপস্থিত হয়েছেন শ্রী গৌড়ীয় মঠ বাগবাজারে। এই যে মঠ, এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি প্রতিষ্ঠিত করেছেন। ওনার প্রতিষ্ঠিত মঠ এবং ওনার 150 বছর পূর্তি ওনার আবির্ভাবে। তো সেই 150 বছর পূর্তি উপলক্ষে আমরা বিশ্বজুড়ে শ্রীল প্রভুপাদের এই উৎসবকে আমরা পালন করছি। এটা ইনগরেশন হয়েছে পুরীতে প্রভুপাদের আবির্ভাব স্থান আপনারা জানেন। সেখানে আমাদের ইন্ডিয়ান প্রেসিডেন্ট তিনি এসে উদ্বোধন করে গেছেন
এবং আরেকটি বিশেষ আনন্দর খবর হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 6-7 তারিখে আমাদের যে দিল্লি মঠ আমাদের ব্রাঞ্চ রয়েছে, সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের মঠে আসছেন এই প্রোগ্রামের জন্য। তো আমাদের এটা এরপরে আমাদের লন্ডন, আমেরিকা, বিভিন্ন পুরো বিশ্বজুড়ে আমরা এই প্রোগ্রামের যে অনুষ্ঠান রয়েছে সেটা আমরা করব। এটা আমাদের ফেব্রুয়ারি মাসে এই একটা বৃহৎ একটা প্রোগ্রাম হতে চলেছে। এই যে কলকাতায় বাগবাজারে এই যে মঠ, এটা হচ্ছে হেড অফিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখান থেকেই আমাদের যত মঠ রয়েছে গৌড়ীয় মঠ আমাদের কন্ট্রোলে, সেটা কন্ট্রোল ফ্রম হেয়ার। আর একদম এন্ডে গিয়ে 2024 আমাদের এই যে প্রোগ্রাম এটা এন্ড, তো সেটা আমাদের লাস্টে কলকাতায় এটা পালিত হবে। আপনাদের অক্ষয় তৃতীয়া দিন থেকে যে চন্দন যাত্রা যে উৎসবটা শুরু হয় সেটা সম্পর্কে যদি কিছু একটু বলেন। হ্যাঁ, আমাদের এই প্রথা বহু বছর দিয়ে বলতে পারেন অনেক হাজার বছর দিয়ে প্রচলিত, যেখানে যখন অত্যাধিক একটা গ্রীষ্মের সময় ভগবানের অঙ্গকে শীতল করার জন্য ভগবানের শ্রী অঙ্গে শ্রীচন্দন লেপন করা হয়। সেটা অক্ষয় দ্বিতীয়ার দিন থেকে শুরু হয়, সেটা 21 দিন ব্যাপী চলতে থাকে। 21 দিন আমরা ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করি। এটা আমাদের একটা বিশেষ উৎসব, যেখানে আমরা পুরো মন্দিরকে আমরা ফুল দিয়ে ডেকোরেট করি এবং সকাল থেকে ভক্তরা আসেন, তারা আনন্দের সহিত এই যে ভগবানের যে বিগ্রহ আপনারা দেখছেন রাধা বিনোদানন্দজি, তার এত বড় বিগ্রহ, তো সেই পুরো বিগ্রহে চন্দন লেপনের জন্য সমস্ত ভক্তরা আসেন, তারা চন্দন বাটেন এবং তারপরে সেই চন্দন ভগবানের শ্রী অঙ্গে লেপন করা হয়। এটা একটা বৃহৎ উৎসব আমাদের, এবং প্রসাদ বিতরণ হয় বা বিকেলে প্রত্যেক দিন বহু ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। এটা আমাদের একটা বিশেষ প্রোগ্রাম। আপনারা এই সময়ে এসে এই বৃহৎ ভগবানের সেবায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। বিভিন্নভাবে বহু সেবার স্কোপ রয়েছে। এটা কি এই যাত্রাটা দেখার জন্য কি নির্দিষ্ট কোনো টাইম আছে যে এই টাইমে? হ্যাঁ, এটা আমাদের দর্শনটা হয় বিকেলে 5টা থেকে 9টা অবধি। এখানে দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারেন। আমাদের 12টার সময় দুপুরের আরতি হয়, ভোগ আরতি। 12:30টার পর প্রসাদ বিতরণ করা হয়। তার জন্য একটা কুপনের ব্যবস্থা রয়েছে। আপনাদেরকে একটু 10টা 11টা একটু তাড়াতাড়ি এসে কুপন কালেক্ট করে নিতে হয়, কারণ বেশি লেট হয়ে গেলে অনেক লোকের চলে এলে তখন কুপন দেওয়া বন্ধ হয়ে যায়। এর মূল্য হচ্ছে 80 টাকা পার হেড। ভোগ কি নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা আছে? বাড়িতেও আপনি টিফিন ক্যারি নিয়ে আসতে পারেন, আপনি নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক দুপুর 2টোর সময় শুরু হলো আরতি। তবে এখানে কিন্তু দুপুর 12টার সময় যে আরতি হয়, সেই আরতি হওয়ার পরে কিন্তু আপনারা এখানে ভোগের প্রসাদ কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে। সামনেই কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে। এবং আপনারা চাইলে কিন্তু এই ভোগ প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারেন। সেজন্য কিন্তু আপনাদের সঙ্গে আনতে হবে কন্টেনার, যেগুলো হয় যদি আপনাদের সঙ্গে কন্টেনার থাকে, সেই কন্টেনার থাকলে কিন্তু আপনারা এই প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারবেন। আজকে যে আপনি দেখতে পাচ্ছেন পুরো বিশ্বজুড়ে একটা কৃষ্ণ নাম প্রচার, বিশ্বজুড়ে ভগবানের নাম প্রচারিত হচ্ছে, তার সূচনা এই বাগবাজার গৌড়ীয় মঠ থেকেই। কারণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি তার জীবনের 18 বছরের মধ্যে পুরো ভারতবর্ষে 64টা মঠ স্থাপন করেন এবং বিদেশ প্রচারও শুরু করেন। 1930 সালে তিনি লন্ডন,
আমেরিকা বিভিন্ন স্থানে তিনি প্রচার শুরু করেন। এবং সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে বিদেশে প্রচার, আমাদের হিন্দু ধর্মের প্রচার হয়েছে, কিন্তু বিদেশের ভূমিতে হিন্দু মন্দির স্থাপন এটা খুবই কঠিন সেই পরিস্থিতিতে। তো প্রভুপাদ তিনি লন্ডনে সর্বপ্রথম একটি মন্দির স্থাপন করেন যেখানে রাধাকৃষ্ণ এবং মহাপ্রভুর বিগ্রহ। তো এটা আমাদের কাছে একটা অনেক বড় ঐতিহ্যের কথা। এবং এই মন্দিরে আপনারা এলে দেখতে পারবেন যে এই বিগ্রহ যে দেখতে পাচ্ছেন এটি 100 বছর দিয়ে এখানে সেবা হচ্ছে ভগবানের। এবং আপনারা প্রভুপাদের এটি খুব প্রিয় স্থান ছিল। এখনও আপনি এই মন্দিরের উপরে প্রভুপাদের ভজন কুঠির রয়েছে, সেই রুমেই তিনি দেহ রেখেছেন। এবং এখানে একটা খুব আকর্ষণীয় একটা বস্তু রয়েছে, একটা ঘড়ি রয়েছে। উনি ঠিক সকালে ভোরবেলায় 5:30টার সময় উনি দেহ রেখেছিলেন। ঠিক 5:30টার সময় অলৌকিকভাবে সেই ঘড়িটা বন্ধ হয়ে আজও সেই ঘড়ি আছে এবং ঠিক টাইম 5:30। আপনাদের কাছে আর একটা সংবাদ দিয়ে রাখি যে আমাদের গৌড়ীয় মিশনের উদ্যোগে বিশ্বের সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম স্থাপিত হয়েছে, যেটা বিশ্বের মধ্যে প্রথম। এটা আমাদের কাছে একটা অনেক বড় গর্বের কথা যে আমাদের কলকাতাতেই একটা চৈতন্য মহাপ্রভুর জীবনীর উপর একটা মিউজিয়াম রয়েছে। সেখানে বিভিন্ন লাইট অ্যান্ড সাউন্ডের শো, বিভিন্ন পটচিত্র, বিভিন্ন মূর্তির মাধ্যমে, আধুনিকতার মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর জীবনীকে প্রদর্শন করা হয়েছে। তাই আপনাদের সকলকে আহ্বান জানাই যে আপনারা আসুন এবং চৈতন্য মহাপ্রভুর জীবন আদর্শকে দর্শন করে নিজের জীবনকে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করে দেবেন। চলুন মহারাজের অনুমতি নিয়ে আপনাদের প্রভুপাদের যে ভজন কুটিরটা যেখানে উনি দেহ রেখেছিলেন সেই জায়গাটা একবার আপনাদের দেখাই। যাওয়া যাক। এই হচ্ছে সেই কুঠির যেখানে উনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, দেহ রেখেছিলেন। মহারাজের অনুমতি নিয়ে এই জানলার বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদের। এইগুলো সমস্ত এই প্রভুপদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্রই কিন্তু এখানে রাখা আছে। আর যে ঘড়িটা, যে টাইমিংটা বললো, সেই দেখুন ওই দূরে যে ঘড়িটা সত্যি আজও কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। টাইমিংটা আজও সেই 5:30টাতে বন্ধ হয়ে পড়ে আছে। এই হচ্ছে ওনার ঘর। সত্যি কলকাতার ভিতরেও যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা সত্যিই আমার জানা ছিল না। বাট আপনারা যারা যারা এখনও পর্যন্ত আসেননি অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যাবেন, আপনাদের খুবই ভালো লাগবে। কেমন লাগছে বলতো? খুবই দারুণ। শ্রী চৈতন্য দেবের এখানে আসুন, আপনার ভক্তি ঘরে মন শান্ত হয়ে যাবে। আসলে খুবই ভালো লাগবে, একবার এসে ঘুরে যাওয়াটা দরকার। অবশ্যই। মিউজিয়ামের জন্য এন্ট্রি ফি এখানে 50 টাকা রাখা হয়েছে। আর ভেতরে একটা স্পেশাল স্পিরিচুয়াল মুভি শো, ডকুমেন্টারি ফিল্ম বানানো হয়েছে, যেটার জন্য আরও এক্সট্রা 30 টাকা নেওয়া হচ্ছে। তো ওটা কম্পালসারি না, আপনি যদি চান আপনি ওটা টিকিট করে দেখতে পারেন মুভি শোটা। আর না চাইলে আপনি শুধু 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি শুধু মুভিটা, এই মিউজিয়ামটা দর্শন করতে পারেন। মুভি শোর টাইমিংটা? মুভি শোটার টাইমিং মানে কোনো টাইম নেই, কিন্তু মিউজিয়াম ওপেন যতক্ষণ থাকে, আপনার যদি টিকিট থাকে আমরা আপনাকে দেখিয়ে দেবো। আপনার যদি টিকিট থাকে, আপনি যদি টিকিট করেন, যতক্ষণ মিউজিয়াম ওপেন রয়েছে ততক্ষণে মুভিটা চলে। প্রথমেই একটা কথা বলি, আমাদের আজকে মিউজিয়াম ঘোরার কথা ছিল কিন্তু মিউজিয়ামে ভিডিও করার কথা ছিল না। তো মহারাজের সহযোগিতায় কিন্তু উনি আমাদের নির্দেশ দিলেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন, অ্যাপ্লিকেশন করলে আজকেই তাহলে মিউজিয়ামেরও ভিডিওটা করে নিতে পারবেন। কারণ এত দূর থেকে যখন এসেছেন তাহলে একই দিনে এইটা আপনি সেরে যেতে পারেন। তো ওনারই কথা মতো উনি সহযোগিতা করেছেন, সেই কারণে কিন্তু এইটা দেখানো সম্ভব হচ্ছে। চলুন যাওয়া যাক। আমরা এখন শুরু করছি মিউজিয়ামের। প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে মেডিটেশন হল। চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি আপনারা দেখতে পারবেন। এই যে মূর্তিটা আপনারা দেখছেন, এই মূর্তিটি মহাপ্রভুর যে উচ্চতা, এটা হচ্ছে এক্স্যাক্ট মহাপ্রভুর হাইট। এটা পুরোটাই পাথরের তৈরি। শাস্ত্রে যেরূপ বর্ণন আছে এবং মহাপ্রভুর বিভিন্ন জায়গায় পদচিহ্ন পাওয়া গেছে। সেই পদচিহ্নের মাধ্যমে একটা আর্টিস্টরা একটা অ্যাজিউম করতে পারে যে তার হাইট, তার ওয়েট কতটা হতে পারে। তো সেরকমভাবে আমরা একটা মহাপ্রভুর এক্স্যাক্ট হাইটকে আমরা দাঁড় করিয়েছি। এবং এটা হচ্ছে মহাপ্রভুর পাদুকা।
এখানে যে মহাপ্রভুর পাদুকার যে সাইজ আপনারা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল এক্স্যাক্ট, কিন্তু এটা রেপ্লিকা, আচ্ছা। বাট সাইজ ইজ অরিজিনাল। মেডিটেশন হলে একটা সুন্দর মহামন্ত্র আপনারা শ্রবণ করতে পারবেন। প্রথমেই আমরা মহামন্ত্রের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে এবং ওনাকে স্মরণ করে আমরা মিউজিয়াম দর্শনে যাই। তাই আপনারা প্রথমে এসে একটা অপরূপ এক আধ্যাত্মিক পরিবেশ আপনারা এখানে অনুভব করতে পারবেন। সেটা সাক্ষাতে আসতেই হবে, ভিডিওতে সব কিছু আপনারা রিয়ালাইজ করতে পারবেন না। তো এরপরে আপনারা নেক্সট গ্যালারিতে যাবেন। নিশ্চয়ই মহারাজ যেটা বললেন, এখানে ঢোকার পর থেকে কিন্তু একটা শান্তি ফিল হচ্ছে। এরপর আপনারা চলে এসেছেন মহাপ্রভুর আরেকটি নতুন গ্যালারি, যে গ্যালারির নাম হচ্ছে মানব লীলা। মহাপ্রভু তিনি কোনো সাধারণ মানব ছিলেন না, তিনি স্বয়ং অবতারী পুরুষ, স্বয়ং তিনি ঈশ্বর ছিলেন। স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি রাধারানীর ভাব অঙ্গ কান্তি নিয়ে কলিযুগে অবতীর্ণ হয়েছেন মানব স্বরূপে। তাই মানববৎ কিছু লীলা তিনি যে করেছেন সেই সমস্ত লীলা আপনাদেরকে দর্শন করাবো। প্রথমেই আপনারা দর্শন করবেন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা। এটি হচ্ছে মায়াপুর, মহাপ্রভুর জন্মস্থান। আপনারা জানেন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন মায়াপুরে। সচিমাতার গর্ভসিন্ধুকে আলোকিত করে তিনি উপবিষ্ট হয়ে রয়েছেন এবং ওনাকে দর্শন করার জন্য সবাই ফুল দুগ্ধ হাতে নিয়ে আসছেন। এবং ইনি হচ্ছেন মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তী। এবং আপনারা জানেন যে চৈতন্য মহাপ্রভুর বাল্যকালে একটি নাম হচ্ছে নিমাই। আপনারা কি জানেন সেই মহাপ্রভুর নাম কেন নিমাই হয়েছিল? কারণ চৈতন্য মহাপ্রভু যে স্থানে আবির্ভূত হয়েছিলেন সেখানে একটা খুব সুন্দর প্রকাণ্ড এক নিম বৃক্ষ, সেই নিম বৃক্ষের নিচে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। এখানে সেই নিম বৃক্ষের এক অপরূপ দৃশ্য আপনারা দর্শন করতে পারবেন। সেই নিম বৃক্ষ, যে বৃক্ষের নিচে মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বাল্য লীলার মধ্যে একটি খুব সুন্দর লীলা রয়েছে। মহাপ্রভু তিনি একদিন আঙিনায় ক্রিয়া করছেন, তখন এক সর্পকে দেখে তিনি ছুটে যাচ্ছেন। সেই সর্পের সহিত তিনি ক্রিয়া করতে স্টার্ট করে দিয়েছেন এবং ওনার পিতা মাতা সবাই ভয়ে ভীত এবং গরুর গরুর বলে চিৎকার করছে যে সেই সর্প যদি গরুরের নাম শ্রবণ করে সেই শিশুকে ছেড়ে দেয়। কিন্তু প্রকৃতপক্ষে সেই সর্প কোনো সাধারণ সর্প ছিল না, সেই সর্প ছিল অনন্ত শেষনাগ, যিনি প্রভুকে দর্শন করার জন্য এসেছিলেন। কিন্তু আমাদের এই জড়ীয় দৃষ্টি দিয়ে আমরা ভগবানের লীলাকে দর্শন করতে অক্ষম। তাই এই যে লীলা মহাপ্রভু সেই সর্পের উপর আরোহণ করলেন, তাই এই লীলার নাম সর্প আরোহণ লীলা। আমরা আমাদের মিউজিয়ামে আমাদের ভারতের শিল্প সংস্কৃতিকে কিন্তু আমরা ভুলে যাইনি। এই যে চিত্র আপনারা দেখছেন, এই চিত্রের নাম হচ্ছে পটচিত্র। পটচিত্রের কনসেপ্টটা হচ্ছে যে যারা এই চিত্র অঙ্কন করে তারা গানের মাধ্যমে এক একটা লীলাকে ডেসক্রাইব করে। আমরা এই চিত্রে মহাপ্রভুর লীলাকে প্রদর্শনের মাধ্যমে আমাদের ভারতের একটি লুপ্তপ্রায় শিল্পকে আমরা এখানে সংরক্ষণ করছি। তাই আপনারা এলে সেই লুপ্তপ্রায় শিল্পের কিছু নিদর্শনও আপনারা এই মিউজিয়ামে দেখতে পারবেন। এখানে এই যে ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনের মাধ্যমে আপনারা সেই পটশিল্পীদের নিজের গলায় গাওয়া সুমধুর কণ্ঠে সেই লীলা আপনারা শ্রবণ করতে পারবেন। এটা হচ্ছে চৌড়মোহন লীলা। মহাপ্রভু অলঙ্কার চুরি করার জন্য দুই চোর মহাপ্রভুকে কাঁধে তুলে নিয়ে চলে যান, কিন্তু যে রাস্তা দিয়েই যান ভ্রমিত হয়ে মহাপ্রভুর বাড়িতেই পৌঁছে যান। দুই চোরকে মোহিত করে দিয়েছিলেন, তাই এই লীলার নাম চৌড়মোহন লীলা। বিষ্ণুপ্রিয়া দেবীর সহিত মহাপ্রভুর বিবাহ হয়েছিল, আপনারা জানেন। সেই বিবাহের এক অপরূপ দৃশ্য এখানে দেখানো হয়েছে। বিবাহ, তিনি স্বয়ং ভগবান হয়েও তিনি বিবাহ লীলা করেছেন। তার উদ্দেশ্য একটাই যে মহাপ্রভু দেখবেন এই মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন যে এক একটা স্টেজ ওয়াইজ মহাপ্রভুর লীলাকে দেখানো হয়েছে এবং একটা ছাত্র জীবন, এখানে দেখবেন মহাপ্রভুর ছাত্র জীবনকে তুলে ধরা হয়েছে। একজন ছাত্র কিভাবে তার জীবনকে গঠন করবে, কিভাবে সে নিজের জীবনকে তৈরি করবে, সেটা ছাত্র জীবনের লীলাকে দেখানো হয়েছে। এবং কর্মজীবনে প্রবেশ করে, বিবাহ জীবনে প্রবেশ করে, বিবাহ করে কিভাবে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করা যায় তার একটা শিক্ষাও মহাপ্রভু এখানে দিয়েছেন। বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা। তো মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবী তারা সর্বদা হরি সেবা, সাধু সেবার মধ্যে রত থাকতেন। আজকে বর্তমান সমাজে বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে ভোগ, ইন্দ্রিয় তর্পণ, সেলফ স্যাটিসফ্যাকশন। তার ফলে 2 বছর 5 মাস 1 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। তার কারণ আমরা বিবাহের উদ্দেশ্যকে ভুলে গেছি। আমাদের জীবনের প্রত্যেকটা স্টেজে আমাদের কিভাবে চলা দরকার সেই সমস্ত শিক্ষা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। সেই সমস্ত শিক্ষায় আমরা স্টেপ বাই স্টেপ এই মিউজিয়ামে প্রদর্শন করেছি। একটা কিয়ক্স, এই কিয়ক্সের মাধ্যমে এক একটা লীলাকে আপনারা দর্শন করতে পারবেন। আচ্ছা,
সমস্ত গ্যালারির এই যা যা লীলা রয়েছে এখানে আপনারা অ্যাট এ গ্লান্স আপনারা স্টাডি করতে পারবেন। অবশ্যই কিন্তু ঘুরে যান একবার, অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। এখানে আমাদের মিউজিয়ামে একটা বিশেষ একটা আকর্ষণীয় এবং একটা খুব সুন্দর ঐতিহাসিক বস্তু রয়েছে। চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র তিনি এক সিংহাসনের উপর অদক্ষজ বিষ্ণু মূর্তি রেখে পুজো করতেন। তো সেই 635 বছরের সিংহাসন আমাদের এই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এটা আমরা আপনাদেরকে দেখাতে পারবো না। আপনাদেরকে যদি এই মিউজিয়াম আপনারা দর্শন করতে আসবেন, সাক্ষাতে এটাকে দর্শন করে এর আনন্দকে আপনারা উপভোগ করবেন। এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকলো যে এই 635 বছরের সিংহাসন আপনাদেরকে দেখতে হলে মিউজিয়ামে আসতে হবে। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর গয়া যাত্রা। গয়া যাত্রাকালীন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার যে দীক্ষা গুরু ঈশ্বর পুরীপাদের প্রথম সাক্ষাৎ পান এবং দীক্ষা গ্রহণ করে তার আধ্যাত্মিক জীবন শুরু করেছিলেন। এর দ্বারা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আনন্দ। সেই আনন্দ প্রাপ্তির জন্য আমরা সবাই অনুসন্ধান করছি। কেউ অর্থের মাধ্যমে নিজে আনন্দ প্রাপ্তির প্রচেষ্টা, কোনো ব্যক্তির মাধ্যমে আনন্দ প্রাপ্তির প্রচেষ্টা, কোনো বস্তুর মাধ্যমে আনন্দ প্রাপ্তির প্রচেষ্টা আমরা করছি। ওভারঅল অ্যানালাইজ করলে দেখতে পারবেন আমাদের আনন্দটা দৈহিক আর মানসিক এই দুটো বস্তুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমাদের ভাগবত অন্য কথা বলছে, আমরা দেহ বা মন কোনোটাই নই, আমরা হচ্ছে জীব আত্মা। তো সেই জীব আত্মার জন্য আপনি কি করছেন? আপনি কি একবার চিন্তা করে দেখুন যে রাত্রি সকাল ঘুম থেকে ওঠা থেকে রাত্রি শয়ন যাওয়া অবধি আপনি যা কিছু করছেন শরীর মনের জন্য করছেন। আপনি কি একবারও চিন্তা করেছেন যে আমার ভেতরে একটা আত্মা রয়েছে, সেই আত্মাকেও কিছু দেওয়া দরকার যাতে আত্মাটা শক্তিশালী হয়? আমরা আজকে ভুলে গেছি। তার ফলে আজকে আমরা কি হয়ে গেছি? আজকে আমরা অশান্ত। আপনি 5 লাখ টাকার গাড়িতে চড়ে ঘুরছেন, আপনার হাতে 20,000 টাকার ফোন, ব্যাংকে হয়তো লাখ লাখ টাকা, কিন্তু মনের মধ্যে শান্তি নেই, আত্মশান্তি নেই, সেলফ স্যাটিসফ্যাকশন নেই। কেন নেই? কারণ আমরা ভুলে গেছি যে আমরা কে। আমরা হচ্ছে জীব আত্মা। মহাপ্রভু আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন পুনরায় যে এই জীব আত্মা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ অলমাইটি, এটা ভগবানের অংশ। তাই আপনি যেমনি আপনার শরীরের সুস্থতার জন্য ডাক্তারের কাছে যান, আপনি হিস্ট্রি জিওগ্রাফির নলেজ নেওয়ার জন্য টিচারের কাছে যান, স্কুলে যান, ঠিক সেইরূপেই আত্মাটাকে স্ট্রং করার জন্য, আত্মাটাকে গাইড করার জন্য একজন টিচার চাই, যাকে আমরা আধ্যাত্মিক গুরু বলি। তাই আধ্যাত্মিক গুরু বা দীক্ষা গ্রহণ ব্যতীত মানে আমাদের মানব জীবন সার্থক হতে পারে না। মানে আমরা ভাবি দীক্ষা মানে যারা বয়স হয়ে গেছে বা যাদের কোনো কিছু কাজ নেই তারা এইসব দীক্ষা গ্রহণ করে হরিনাম করে, কিন্তু না। স্পিরিচুয়ালিটি ইজ এ প্রসেস বাই হুইচ ইউ ক্যান এনলাইট ইউর সোল। আপনি যদি আপনার সোলকে এনলাইট করতে চান তাহলে আপনাকে গাইডেন্সে আসতে হবে, গুরুর গাইডেন্সে আসতে হবে। আর গুরু হচ্ছে অ্যাসোসিয়েটস অফ অলমাইটি। তাই মহাপ্রভু তিনি নিজে সদ্গুরু আশ্রয় করে আমাদেরকে শিক্ষা দিলেন যে আমাদেরকে সদ্গুরুর আশ্রয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি গুরু আশ্রয় করেছেন। রামচন্দ্রের ভগবান রামচন্দ্রের জীবনী দেখবেন তিনিও গুরু আশ্রয় করেছেন। মহাপ্রভু আজ থেকে বেশি দিন না 500 বছর পূর্বে আবার এসে আমাদেরকে রিমাইন্ড করে দিল যে শুধু অর্থ সম্পত্তি বিষয়ের পেছনে ছোট না, আধ্যাত্মিক জীবনকে এনলাইট করতে হবে। ব্যাক টু গড, ব্যাক টু হোম। প্রভুপাদ বললেন ফিরে যেতে হবে, তার জন্য গুরু দরকার। মহাপ্রভু সেই লীলা এখানে আমাদেরকে দেখিয়েছে। মহাপ্রভু আমাদের শিক্ষার্থী, আমাদের ছাত্র সমাজকে এক দিশা দিয়েছেন, তাদেরকে বিশেষভাবে উৎসাহ প্রদান করেছেন। এই যে লীলা আপনারা দেখতে পাচ্ছেন, এই লীলার নাম হচ্ছে দিগ্বিজয়ী উদ্ধার। এক পণ্ডিত ছিলেন যিনি মা সরস্বতীর আরাধনা করে মন্ত্রের মাধ্যমে মা সরস্বতীকে প্রসন্ন করে বর প্রাপ্ত হয়েছিলেন। মা সরস্বতী বলেছিলেন আমি তোমার কণ্ঠে সর্বদা বিরাজ করব। তো তিনি দেশের বড় বড় পণ্ডিতদেরকে পরাজিত করে দেন। ওনার নাম হয়ে ওঠে দিগ্বিজয়ী পণ্ডিত। আপনারা জানবেন আজ থেকে 500 বছর পূর্বে, আজকে হয়তো আমরা অনেকে নবদ্বীপ নামটাই শুনি না বা জানি না, কিন্তু নবদ্বীপ আজ থেকে 500 বছর পূর্বে আধ্যাত্মিকভাবে মানে ফিনান্সিয়ালি, এডুকেশনালি অনেক এনলাইট ছিল। শুধু দেশ না, বিশ্ব থেকে সবাই আসতো এই নবদ্বীপে বিদ্যা লাভের জন্য। তো সেই সময় মহাপ্রভু সেখানে ব্যাকরণ শাস্ত্রের টিচার, তখন দিগ্বিজয়ী পণ্ডিত সেই নবদ্বীপকে জয় করার জন্য সেখানে পৌঁছালেন এবং মহাপ্রভুর সম্মুখে গেলেন এবং গঙ্গার তটে বসে মহাপ্রভুর সাথে তর্কযুদ্ধ করছেন। তো সেই তর্কে সেই দিগ্বিজয়ী পণ্ডিত মা সরস্বতীর কৃপাপাত্র, তিনি মহাপ্রভুর কাছে পরাস্ত হয়ে গেলেন। তার দম্ভ অহংকার চূর্ণ হয়ে গেল। মহাপ্রভু তখন তাকে শিক্ষা দিলেন, তাকে লক্ষ্য করে আমাদেরকে শিক্ষা দিলেন যে আমাদের বিদ্যার
বিদ্যার ফল কি? বিদ্যার ফল হচ্ছে সৎ বস্তুর অনুসন্ধান। আপনার মধ্যে যদি বিদ্যা থাকে, আমরা সৎ বস্তুর অনুসন্ধান করব। যদি সৎ বস্তুর অনুসন্ধান না করি, তাহলে আমরা নিজেকে শিক্ষিত বলতে পারি না। নিশ্চয়ই। তাই এই সংসারে সৎ কি? এই সংসারের সৎ হচ্ছে ভগবান। তিনিই তো এই সমস্ত কিছু সৃষ্টিকর্তা। আমরা যতই উচ্চ শিক্ষিত হয়ে যাই, আমরা যতই স্ট্যাটাসফুল লাইফ লিড করি, কিন্তু সর্বশ্রেষ্ঠ সত্য তো এটাই যে এগুলো সৃষ্টিকর্তা আমরা নয়। তাহলে শাস্ত্রে বলছে, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, মানে আমি কে, কেন আমি সংসারে এসেছি, আর কেন এত কষ্ট ভোগ করছি। এই সত্যের অনুসন্ধান করা বিদ্যার্থীর কাজ। এবং আমরা যে ভগবানের অংশ, উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ অল মাইটি। তো আমরা এই বিদ্যার দ্বারা যদি ভগবানকে না জানি, এই বিদ্যাটা দিয়ে যদি ভগবানের সেবা না করি, তাহলে তার থেকে অহংকার জন্মাবে, অহংকার থেকে বিনাশ হবে। সেই দিগ্বিজয়ী পণ্ডিত, তার কাছে বিদ্যা ছিল, কিন্তু বিদ্যার দ্বারা সে স্থাপন করতে চেয়েছিল তিনিই শ্রেষ্ঠ। এটা জড়বিদ্যার লক্ষণ। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান যখন কারোর মধ্যে আসে, তখন মহাপ্রভু বললেন, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। যে গাছটা ফলে পরিপূর্ণ থাকে, সে সর্বদা মাথা নত করে থাকে। আর দেখবেন যে গাছের মধ্যে ফল নেই, ফুল নেই, সেই গাছের একটা ডালকে ধরলেই সেটা ভেঙে যাবে। তার মানে আপনার মধ্যে শিক্ষা থাকবে, যদি থাকে, বিদ্যা থাকে, তাহলে অলওয়েজ আমরা ডাউন টু আর্থ হয়ে থাকবো। নম্রতা, বিনম্রতা শিক্ষার্থীর ভূষণ। তো এইভাবে মহাপ্রভু আমাদের ছাত্র সমাজকে এক নতুন শিক্ষা দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। তবে আপনারা কিন্তু চাইলে এখানে একটা মুভিও দেখানো হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর উপরে। সেই মুভিটাও কিন্তু আপনারা দেখতে পারেন, সেটা কিন্তু এই পাশেই চলছে। তার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। আজকে আমাদের হাতে সময় নেই বলে সেটা আপনাদের দেখাতে পারলাম না। তবে আপনারা এলে কিন্তু অবশ্যই ওটা দেখবেন, ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। পাশে অনেকজনই দেখছেন প্রেমদান যে লীলা, সেই প্রেমদান লীলাগুলোর সম্পর্কে কিন্তু এই গ্যালারিটাতে সমস্ত কিছু কিন্তু বেশ ভালো করে বর্ণনা করা আছে। এবং এর ভেতরেই কিন্তু চলছে সেই মুভিটা, যে মুভিটার টিকিট হচ্ছে 30 টাকা করে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখান থেকে সেই মুভিটাও দেখতে পারেন। যতক্ষণ মিউজিয়াম খোলা থাকবে, সেই আপনার কাছে টিকিট থাকলে ততক্ষণের মধ্যে কিন্তু আপনাকে সেই মুভিটা দেখিয়ে দেওয়া হবে। চলুন এবার যাওয়া যাক আর একটা ফ্লোরে। মিউজিয়ামের কোন ফ্লোরে কি আছে না আছে এখানে সমস্ত কিছু বর্ণনা করা আছে। আমাদের এই পুরো মিউজিয়ামকে 3টে যুগে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর পূর্বের যুগ, চৈতন্য যুগ, এবং চৈতন্য মহাপ্রভুর উত্তর যুগ। এই চিত্রের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর পূর্বে আমাদের ভারতের অর্থনৈতিক, ধার্মিক, রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে বিভিন্ন দেবদেবীর আরাধনাকে কেন্দ্র করে মদ্যপান, পশু হত্যা, এটা আমাদের ধার্মিক অবস্থা। আমাদের দেখুন ওখানে 2 বিড়ালে বিবাহ হচ্ছে, মানে 2 বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন আনন্দ উৎসব, অর্থের বিনিয়োগ, এটা অর্থনৈতিক অবস্থা। এবং মুসলমান শাসকের দ্বারা কীভাবে সেই সময় আপনারা জানেন 500 বছর পূর্বে সমাজ কীভাবে অত্যাচারিত, এটা রাজনৈতিক পরিস্থিতি। এবং কেউ ওখানে দেখুন ভাগবত কথা হচ্ছে, গীতার কথা, মানুষ এখানে আগ্রহী নয়। তো চৈতন্য মহাপ্রভুর পূর্বে একটা অন্ধকারময় যুগ আমাদের ভারতের, সেটা সামাজিক, আধ্যাত্মিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে তুলে ধরা হয়েছে। এরপরে আপনারা ফার্স্ট ফ্লোর থেকে দেখতে পারবেন চৈতন্য যুগ। মহাপ্রভু ঝাড়খণ্ডে এক সংকীর্তন পদযাত্রার সময় পশু পাখিদের নিয়ে নৃত্য করেছিলেন। সেই নৃত্যের সময় সকলের পদস্পর্শে এই পাথর পিঘলিত হয়ে যায়, সেটিও দেখতে পাবেন কিন্তু এই মিউজিয়ামে। সত্যি আপনাদের কিন্তু এই মিউজিয়াম অন্তত একবার হলে আসতেই হবে, কারণ অনেক কিছু দেখার আছে। মানে সব কিছু হয়তো ক্যামেরায় তোলা সম্ভব হচ্ছে না, বাট আপনারা এখানে না এলে কিন্তু বুঝতে পারবেন না। হাতে অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে আসবেন। মিউজিয়াম এবং মন্দির চত্বর ঘুরে দেখতে হলে কিন্তু আপনার, আর ঘুরে দেখার পরে কিন্তু বেশ ভালো লাগবে, এটা কিন্তু কথা দিলাম। এরপরই দেখে নিলাম মহাপ্রভুর পায়ে হেঁটে যে 108টা স্থান ভ্রমণ করেছিলেন তার একটি চিত্র।
এখানে কিন্তু মহাপ্রভুর নিজস্ব হাতের লেখা যেটা কিন্তু রাখা আছে এই সংগ্রহশালায়, সেটা কিন্তু ভিডিও অ্যালাউড নয়, প্রহিবিটেড আছে। তো সেই কারণে কিন্তু দেখাতে পারলাম না। সেটা দেখতে হলে কিন্তু আপনাদের এখানে এসে সচক্ষে দেখতে হবে। আপনারা কিন্তু চাইলে ভার্চুয়ালি মহাপ্রভুর সাথে কিন্তু একসাথে এরকমভাবে নৃত্য করতে পারবেন, যেটা দেখুন পিছন দিকে গ্রিন স্ক্রিন দেওয়া আছে এবং সেইটারই এখানে প্রতিচ্ছবি ফুটে উঠছে। হরে কৃষ্ণ। এখন আপনারা চলে এসেছেন চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের আর একটি নতুন যুগে। এই যুগের নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভুর চৈতন্য উত্তর যুগ। এই উত্তর যুগে আপনারা দেখতে পারবেন, আজ থেকে আপনি 100-150 বছর আগে গেলে দেখতে পাবেন যে আজকে যেভাবে কৃষ্ণ নাম প্রচার, আজকে যেভাবে মহাপ্রভুর নাম বিশ্বজুড়ে প্রচারিত হচ্ছে, সেই অবস্থা ছিল না। অসৎ ব্যক্তি, ব্যভিচারে পরিপূর্ণ ব্যক্তিদের দ্বারা এই সম্প্রদায় পুরো কুলুষিত হয়ে পড়েছিল। শ্রী শ্রী সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, যিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এটা ওনার মেটেরিয়াল কোয়ালিফিকেশন, কিন্তু আধ্যাত্মিক জগতে ওনাকে বলা হয় সপ্তম গোস্বামী। মহাপ্রভুর 6 জন অ্যাসোসিয়েটস ছিলেন যাদেরকে সরগোস্বামী বলা হয়। সপ্তম গোস্বামী রূপে অভিহিত করা হয় শ্রী শ্রী সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে। তো সেই ভক্তিবিনোদ ঠাকুর তিনি মহাপ্রভুর এই ফিলসফিকে তিনি রিভাইভ করেছেন, এই বৈষ্ণব ফিলসফিকে তিনি রিভাইভ করেছেন। অসৎ ব্যক্তি, অসৎ সম্প্রদায়ের বিভিন্ন ফিলসফি থেকে আমাদের এই শুদ্ধ মহাপ্রভুর ফিলসফিকে ভক্তিবিনোদ ঠাকুর তিনি উজ্জীবিত করেছেন এবং তিনি সেটাকে স্থাপন করেছেন। এবং আপনারা জেনে আশ্চর্যান্বিত হবেন যে আজকে আমরা যে মায়াপুরে যাচ্ছি, আজকে যে আমরা নবদ্বীপে যাচ্ছি, সেই মায়াপুরের আবিষ্কারক হচ্ছেন শ্রী শ্রী সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। এখানে এলে আপনারা দেখতে পারবেন, এখানে দেখানো হয়েছে যে কিভাবে একটা দিব্য জ্যোতি উনি দর্শন পান। মহাপ্রভু কৃপা করে ওনাকে দর্শন দিয়েছিলেন। কারণ আজ থেকে 500 বছর আর কিছু বছর পূর্বে যে নবদ্বীপ মায়াপুর নদীর বানে ভেসে গেছিল, কোনটা মহাপ্রভুর জন্মস্থান, কোনটা মায়াপুর নবদ্বীপ কেউ জানতো না। ভক্তিবিনোদ ঠাকুর তিনি এক দিব্য জ্যোতিকে দর্শন করেন এবং তিনি যেহেতু ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সেটা একটা আধ্যাত্মিক অনুভব এবং একটা যে মেটেরিয়ালি যে জিওগ্রাফিক্যাল ম্যাপ বা সমস্ত কিছুকে দেখে তিনি সেটাকে এস্টাবলিশ করলেন এটা মায়াপুর। এবং যে আপনারা মহাপ্রভুর জন্মস্থান দর্শন করতে যান, যে যোগপীঠ মন্দির, সেই মন্দিরও কিন্তু প্রতিষ্ঠা করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। এবং এনার পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরবর্তীকালে তিনি গৌড়ীয় মঠ স্থাপন করেছেন, যেটা আমরা নেক্সট ফ্লোরে গিয়ে ওনার সম্বন্ধে জানতে পারব। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কী করে সৃষ্টি হয়েছে সেই সমস্ত কিন্তু এবার আমরা যে পরবর্তী গ্যালারিতে ঢুকতে চলেছি, সেই গ্যালারিতে কিন্তু বর্ণনা করা আছে এবং এখানে কিন্তু বৈষ্ণব সংস্কৃতি সম্পর্কেও কিন্তু বিস্তারিতভাবে এখানে বর্ণনা করা আছে। তো এই গ্যালারিটা কিন্তু দেখানো সম্ভব নয়, কারণ এটা হচ্ছে প্রহিবিটেড এরিয়া। তো সেই জন্য আমি ভিডিও করতে পারলাম না। এখন আপনারা চলে এসেছেন আমাদের মিউজিয়ামের অন্তিম গ্যালারি, শ্রীলা প্রভুপাদ কক্ষ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, যিনি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং আদর্শকে নিয়ে গৌড়ীয় মঠ স্থাপন করলেন। এই কলিযুগ অধর্মের যুগ, যেখানে অধর্ম অনাচারে পরিপূর্ণ, পুনরায় যাতে মহাপ্রভুর এই শিক্ষা আদর্শ লুপ্ত না হয়ে যায়, তাই তিনি সেটাকে একটা সাংগঠনিক রূপ দিলেন, গোষ্ঠীবদ্ধ ভজনের স্থান করে গেলেন এবং তিনি পুরো বিশ্বের মধ্যে চৈতন্য বাণীকে প্রচার করার জন্য বহু সাধু সন্ন্যাসীদেরকে ঐক্যবদ্ধ করে, সন্ন্যাসীদেরকে তৈরি করে তিনি গৌর বাণী প্রচারের, মহাপ্রভুর বাণী প্রচারের একটা কেন্দ্র তিনি করে গেছেন। সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী, ওনারই আমরা 150 বছরের যে জন্ম বার্ষিকী আমরা পালন করছি। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা এই মিউজিয়ামে আসুন, মহাপ্রভু শিক্ষা আদর্শকে জানুন এবং নিজের জীবনকে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করুন। প্রভুপাদ তিনি এই গৌড়ীয় ফিলসফি কি, গৌড়ীয় দর্শনটা কি, এর উপর তিনি অ্যালবার্ট হল, সেই অ্যালবার্ট হলে তিনি গৌড়ীয় দর্শনের উপর লেকচার রেখেছিলেন, যেটা বর্তমানে কফি হাউস। সেই গৌড়ীয় দর্শনের নিয়ে বিশদ আলোচনা এখানে রয়েছে, যে গৌড়ীয় ফিলসফিটা কি। তার একটা ছোট্ট দৃষ্টান্ত, যে আপনি বাজারে গিয়ে একটা যদি ফল দেখছেন, তো সেই ফলটাকে দেখে আপনি কী চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করবেন এটাই যে এটা আমি আমার সন্তানের জন্য নেব, আমি নিজের জন্য নেব, আমি আমার পিতা মাতার জন্য নেব। এই যে দর্শন, দর্শন মানে দেখা, এটা বাহ্যিকভাবে আমরা জানি, কিন্তু প্রভুপাদ বললেন দর্শন শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কোনো বস্তুর অন্তর্নিহিত অর্থকে অনুভব করা।
সেটা হচ্ছে দর্শন। চোখ দিয়ে দেখাটা দর্শন নয়। আপনারা মিউজিয়ামে এসে কিছু মূর্তি দর্শন করবেন, সেটা একটা বাহ্যিক দর্শন, সেটা খোলস দর্শন। কিন্তু এই মিউজিয়ামে এসে যদি চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে আপনি অনুভব করতে পারেন, তাহলে সেটা প্রকৃত দর্শন। তো গৌড়ীয় দর্শনটা কি, যে সাধারণ জগতের লোক আপেলটা দেখে চিন্তা করবে যে সেটা আমি ভোগ করব, আমার পরিবার ভোগ করবে। কিন্তু গৌড়ীয় দর্শন শিক্ষা দিচ্ছে, ভাগবত দর্শন আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ওই ফলটা সৃষ্টিকর্তা আমি নই। ওই ফলটা তৈরি করতে যে মাটি, জল, বাতাস লেগেছে সেটা আমার ক্রিয়েশন নয়, সেটা সৃষ্টিকর্তা হচ্ছে ভগবান। তাই ওই ফলটা সর্বপ্রথম ভগবানকে অর্পণ করে তার প্রসাদ রাখাবো। এটা হচ্ছে একটা এক্সাম্পল হোয়াট ইজ গৌড়ীয় ফিলসফি। এটা হচ্ছে গৌড়ীয় দর্শনের সৌন্দর্যতা। এরকম বহু শিক্ষা এখানে রয়েছে। এই যে অডিটোরিয়ামটা আপনারা দেখছেন এত সুন্দর, এখানে আমাদের চৈতন্য মহাপ্রভু এবং শ্রীল প্রভুপাদের জীবনের উপর কিছু ডকুমেন্টারি ফিল্ম রয়েছে। এই মিউজিয়ামটা এই অডিটোরিয়ামটা আপনাদের জন্য, আপনারাও যাতে এই অডিটোরিয়ামটা ব্যবহার করতে পারেন, এর জন্য আমরা এটাকে ওপেন টু অল রেখেছি। আপনারা এই অডিটোরিয়াম রেন্টে নিতে পারেন। এখানে প্রজেক্টরের ব্যবস্থা আছে, উইথ অল সাউন্ড সিস্টেম, উইথ এসি, এভরিথিং। আপনারা এখানে 140 জনের ক্যাপাসিটি পাবেন। এখানে আপনারা বিভিন্ন অনুষ্ঠান আপনারা করতে পারেন, আপনাদের অফিসিয়াল বিভিন্ন শিক্ষামূলক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা আমাদের এই অডিটোরিয়ামে আপনারা করতে পারেন। যারা আমাদের এই গৌড়ীয় মঠের সহিত আপনারা যুক্ত থাকতে চান, তাদের জন্য অনেক কিছু স্কোপ রয়েছে। আমাদের এখানে লাইব্রেরি রয়েছে ছাত্রদের জন্য, যেটা ফ্রি অ্যাক্সেস। আপনারা এই লাইব্রেরিতে এসে বিভিন্ন বুক স্টাডি করতে পারেন, যেটার জন্য কোনো কস্ট লাগছে না। আপনার একটা কার্ড মেম্বারশিপ করে আপনারা এখানে পড়াশোনা করতে পারেন। আমাদের এখানে বিভিন্ন মৃদঙ্গ শিক্ষা দেওয়া হয়, সংস্কৃত শিক্ষা, বিভিন্ন আমাদের এখানে কোচিংয়ের মতো শিক্ষা দেওয়া হয়, সেখানে আপনারা অ্যাড হতে পারেন। এবং আমাদের এখানে যারা অবসরপ্রাপ্ত হয়েছেন, যাদের হাতে অনেক সময় রয়েছে বা পার্ট টাইম আপনারা কিছু মহৎ সেবার সাথে যুক্ত হতে চান, আপনারা আমাদের মঠে এসে আপনাদের অবসর সময় আপনারা সপ্তাহে 2 দিন 4 দিন যেভাবে আপনাদের সময়, আপনারা এই মিউজিয়ামে, মঠে ভগবানের সেবায় আপনারা যুক্ত হতে পারেন। এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, এখানে কিন্তু গেস্ট হাউসও আছে। তো চলুন আমি প্রভুর অনুমতি নিয়ে আপনাদের গেস্ট হাউসটা একবার দেখিয়ে দিই। খুলে দিচ্ছি, যেগুলো চাবি আছে আমি খুলে দিচ্ছি। কিন্তু আপনারা চাইলে কিন্তু এই গেস্ট হাউসের থেকেও কিন্তু এই কলকাতাকে ভ্রমণ করতে পারবেন। তো এর কত কি ভাড়া সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো। এবং এর সঙ্গে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমও আছে। আচ্ছা, এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে 2টো এরকম খাট আছে, টেবিল আছে, এবং এখান থেকে মিউজিয়ামের একটা ভিউ পাবেন। এবং এর সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম উইথ গিজার। এখানে কিন্তু আপনারা গিজারেরও ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ। রুমের কীরকম কি এখানে ভাড়া আছে? এখানে দেখুন, এমনি অ্যাটাচ বাথরুম আমরা 1000-1200 টাকা দেওয়া হয়, ডিজেল লাগানো। আর এমনি 3 জন থাকতে পারবেন 1000 টাকা, 4 জন থাকতে পারবেন 1200 টাকা। হলে আছে মাথা পিছু 250 টাকা নিই আমরা। ফোম বিছানো থাকে, এই গদি টদি নেই, ফোম আর বেড কাভার থাকে 17 ইঞ্চি। আর বুকিং করতে গেলে কি আমাদের ওই নাম্বার আছে, নাম্বারে ফোন করলেই বুকিং হয়ে যাবে। আমরা কিন্তু এই যে ভোগের জন্য কোনো কন্টেনার নিয়ে আসেনি। তো আমাদের সঙ্গে যিনি প্রভু ছিলেন, সুরবন্ধু দাস ব্রহ্মচারী, উনি কিন্তু এই প্রসাদের ব্যবস্থাটা কিন্তু উনি করে দিয়েছেন। ভাবিনি যে আজকে এখান থেকে প্রসাদ নিয়ে আর কি বাড়ি ফিরতে পারবো। তো যাই হোক, উনি এই ব্যবস্থাটা করে দিয়েছেন। তো এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলবে।